হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মি ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একটা কবিতা, যার নাম মাই লাস্ট ডাচেস, তার সাবস্টেন্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুব সহজেই যাতে আমরা কবিতাটিকে মনে রাখতে পারি বা কবিতাটাতে কি কি ঘটনাগুলো আছে পরপর সেগুলো যাতে আমরা মনে রাখতে পারি, তারই চেষ্টা। ওকে, একটু জেনে নেই মাই লাস্ট ডাচেস এই কবিতাটা কে লিখেছেন, কবি কে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা আগে জেনেছি যে উনি কিন্তু আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই। কোন কোন দিক থেকে? সেটা হচ্ছে কি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, ঠিক একই রকম ভাবে এই রবার্ট ব্রাউনিংও কিন্তু বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন। যদিও রবার্ট ব্রাউনিং বড় হয়ে লন্ডন ইউনিভার্সিটিতে গিয়েছেন, কিন্তু তার পছন্দ হয়নি জন্য সেখানে তিনি আর পড়াশোনা করেননি। একটা বিষয় এখানে ভাবার আছে, এই রবার্ট ব্রাউনিং ইনি কিন্তু বাড়িতে থেকে পড়াশোনা করেই 15টা ভাষা জানতেন এবং তিনি অনেক কিছু লিখে গেছেন। তার মধ্যে তার একটা মূল যে গ্রন্থ গ্রন্থ বলতে পারি ইটালি, সেখান থেকেই কিন্তু আমাদের এই মাই লাস্ট ডাচেসটা নেওয়া। সেটা একটা মনোলগ ছিল, ড্রামাটিক মনোলগ বলা হয়। প্রথমে কিন্তু এটা ছিল একটা ড্রামাটিক লিরিক, তারপরে সেটা হয়ে যায় ড্রামাটিক মনোলগ। ঠিক আছে, সেটা একটু বলে দিই মনোলগটা কি বিষয়, নাহলে আমাদের সাবস্টেন্সটা বুঝতে কিন্তু অসুবিধা হবে। মনোলগ, মনো কথাটার অর্থ এক, আর লগ হচ্ছে মানে বক্তব্য বা ভাষণ, এই অর্থে। যখন কোনো ব্যক্তি কথা বলবে, বিপরীত পক্ষ কোনো কথা বলবে না, শুধু শুনবে। ঠিক আছে, এটাকে আমরা মনোলগ বলি। সেটা যদি কোনো বিপরীত ব্যক্তি অপর পক্ষে নাও থাকে তবুও হয়। যেমন ধরো, যদি আমরা স্পোকেন ইংলিশ শিখতে যাই, কখনো কখনো আমরা কি করি, এই মিররের সামনে আমরা দাঁড়িয়ে পড়ি, সেই ঘরে আর কেউ থাকে না, আমরা কিন্তু একা একা অনেক কথাই বলি, অনেক সেন্টেন্স বলি, এটাকে বলা হয় মনোলগ করা। সেটা কিন্তু আমরা করি, কিন্তু এখানে বলা হয়েছে এই মাই লাস্ট ডাচেস, সেটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, মানে নাটকের আকারে তৈরি একটা মনোলগ। কেউ বলে যাবে, নাটক করে যাবে, আর অন্যটা সবাই দেখে যাবে। একটু বুঝে নেই তা এখানে কি আছে। এই মাই লাস্ট ডাচেস এর মানেটা একটু জানতে হবে। ডাচেস কথাটার অর্থ হচ্ছে কি সম্রাজ্ঞী। ঠিক আছে, মানে সম্রাটের স্ত্রী। তাহলে সম্রাটকে কি বলবো? সম্রাটকে বলবো ডিউক। ওকে, ডিউক মানে সম্রাট। দেখো, আমাদের আশেপাশে অনেক ছেলে কিন্তু ডিউক চালিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তার আসল অর্থটা কিন্তু অনেকেই জানে। ঠিক আছে, ডিউক মানে যে সম্রাট, তারা শুধু জানে যে কেটিএম ডিউক এটাই চালাচ্ছে, একটা কোম্পানির কোনো একটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের ডিউকের নাম হচ্ছে গিয়ে আলফানজো। কি নাম? আলফানজো। উনি হচ্ছে গিয়ে ফেরারা স্টেটের সম্রাট। ওকে, বোঝা গেল? লাস্ট কথাটার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? এই যে লাস্ট মানে শেষ। তাহলে আমাদের যে সম্রাট আলফানজো, ওনার কিন্তু এটা শেষ পত্নী বলা যেতে পারে, বা শেষ সম্রাজ্ঞী বলা যেতে পারে। লাস্ট বলা হয়েছে মানে তার তাছাড়া ওনার আরো পত্নী ছিল বা আছে, এরকম অর্থে। ওকে, তা মাই কথাটা বলতে কি বোঝানো হচ্ছে? মাই মানে আমার। ওকে, তা এখানে আমাদের কবিতাটা কিভাবে দেওয়া আছে একটু বলে দিই। আমাদের এই মাই লাস্ট কবিতাটা 28 রাইমিং কাপলেটস দেওয়া আছে। রাইমিং কাপলেটস 28 আছে, তার মানে হচ্ছে কি 28 মাল্টিপ্লাই 2 ইজ ইকুয়াল টু 56 লাইন্স, মানে 56টা লাইনেই সেই কবিতাটা বর্ণনা করা আছে। তা আমরা যখন কবিতাটা পড়বো সেটা আমরা তখন বুঝে যাব। তো এখানে কিন্তু আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, মানে কবিতাটার মধ্যে কি দেওয়া আছে সেই বিষয়টাকে আমরা কিন্তু এখানে জানি। তাহলে এখানে বিষয়টা কিরকম? যখন আমরা কবিতাটি শুরু করব তখন দেখতে পাবো যে আমাদের যে সম্রাট ডিউক আলফানজো, উনি এখানে বলেছে কাউন্টের এনভয় বলতে
আমরা দূত কথাটাকে ব্যবহার করি। আগেকার দিনে কি হতো, এক রাজা আরেক রাজার দরবারে কাউকে পাঠিয়ে দিত কোনো সমাচার নিয়ে, তাকে আমরা কি বলতাম, মেসেঞ্জার বলা হয় ইংরেজিতে, বাংলাতে বলা হতো দূত। ওকে, তো কাউন্ট নামে একটা জায়গা আছে, সেই জায়গার এনভয় মানে দূত কোথায় এসেছে, আমাদের যে সম্রাট ডিউক যার নাম এলফ্যানজো তার কাছে এসেছে। কেন এসেছে, আমাদের যে ডিউক তার শেষ পত্নী তিনি আর নেই, তা আমাদের যেহেতু ডিউকের পত্নী নেই, এখন সেই ডিউকের কাছে নতুন একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছে কাউন্টের জমিদারের পক্ষ থেকে, যে তার মেয়ের সঙ্গে আবার সেই আমাদের সম্রাটের কিছু বিয়ে থা করা যায় কিনা, দেওয়া যায় কিনা সে নিয়ে। তো আমাদের ডিউক সেই সভাতে বলা শুরু করলো, কাকে বলা শুরু করেছে, কাউন্টের যে মেসেঞ্জার আছে মানে দূত যিনি আছেন তাকে বলা শুরু করেছে একটা ছবি দেখিয়ে। আমি ছবি আঁকতে পারি না, তবুও চেষ্টা করেছি। ধরে নাও এটা আমাদের ডাচেসের একটা ছবি, পোর্ট্রেট বা পেন্টিং বলা যেতে পারে। এই ছবিটা ডিউক বলছেন যে লক্ষ্য করো, এই যে ছবিটা এটা আমার লাস্ট ডাচেসের ছবি, সে সাম্রাজ্যের ছবি। এই ছবিটাতে অনেক কিছু বর্ণনা করা আছে, তা আমরা পরপর জানবো। কিন্তু বলা আছে এই যে ছবিটা, এই ছবিটা কে ড্রয়িং করেছেন, পেইন্টার কে, সেটা হচ্ছে গিয়ে ফ্রা প্যান্ডাফ। তার নাম কি, এই ছবিটা যিনি রচনা করেছেন বা এঁকেছেন তার নাম হচ্ছে গিয়ে ফ্রা প্যান্ডাফ। তার মোটামুটি বুঝে গেলাম যে আমাদের মাই লাস্ট ডাচেস যে কবিতাটি আছে সেটা কিন্তু ওই আমাদের ডাচেস মারা গেছেন তার ছবিটা, তার ছবিটা নিয়ে কিছু বলা আছে। এবং কাকে বলছেন, আমাদের ডিউক বলছেন, এলফ্যানজো বলছেন, কাকে বলছেন, কাউন্টের এনভয়কে বলছেন, মানে মেসেঞ্জারকে বলছেন। তাহলে এই সাবস্টেন্সটা আমরা সংক্ষেপে বুঝে নেব সেটা কি রকম। এখানে বলা আছে, প্রথমে আমি কিছু পয়েন্টস দিয়ে দিয়েছি যাতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারি। প্রথমে কি বলেছেন, কলস দ্য অ্যাটেনশন, মানে কি, আমাদের যে ডিউক আছেন অ্যালফেনজো উনি বলেছেন, উনি ভিজিটর্স যারা ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা শুরু করেছেন, দেখো এদিকে, ঠিক আছে, দেখো এদিকে। তারপরে দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলার পর তিনি কি বললেন, যে এই দেখো, এই যে মহিলাটির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উনি কি, উনি আমার ডাচেস, ঠিক আছে, উনি আমার ডাচেস, উনি একটু প্রাউড টু বি অফ পসেসর, ঠিক আছে, মানে এই এই একটা শক্তি পেয়ে গেছেন, মানে অধিকার পেয়ে গেছে, অধিকারের তার কাছে সেই শক্তি আছে, অধিকার আছে জন্য তিনি একটা গর্ববোধ করছেন, বুঝতে পারছেন। তিনি রাচিসের এই চিত্রকল্পের যে মালিক হয়েছেন তার জন্য তিনি গর্ব অনুভব করছেন। কিন্তু গর্ব অনুভব করার সাথে সাথে তিনি আবার ফিলস দ্য সেন্স অফ ওয়ান্ডার, একটু তার মধ্যে অনুভূতি চলে আসছে, একটু আশ্চর্য হওয়ার। কেন, কেন, লোকে যখন সেই ছবিটার দিকে তাকাচ্ছে, সেই ছবিটার দিকে তাকিয়ে সেই আমাদের ডাচেসের গালের মধ্যে দেখছে, তার গালের যে হাসি মাখা মুখ, স্পট অফ জয় ইন চিক্স, দ্য ডাচেসেস চিক্স, ওকে, সেই আমাদের ডাচেসের সেই মুখমণ্ডলে গালের মধ্যে একটা হাসির খুশির একটা আনন্দের একটা স্পট দেখা যাচ্ছে, মানে চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং ভিজিটর্স যারা সেখানে যারা উপস্থিত আছেন তারা যখন আমাদের সেই ডাচেসের ছবিটাতে দেখছেন এবং সেটাকে বর্ণনা করার জন্য আমাদের ডিপ কিন্তু একদম প্রস্তুত। তিনি কি বললেন, তিনি বললেন যে এই আমাদের এই ডাচেস মানে তার যে ডাচেস, উনি একদম গ্রেসিয়াস, উনি কাইন্ড অ্যান্ড ইজি টু প্লিজ, মানে আমাদের এই কবিতার মধ্যে ডাচেস কেমন ছিল, উনি তো বর্তমানে নেই, কিন্তু উনি খুব লাবণ্যময় ছিলেন, খুব দয়ালু ছিলেন এবং তাকে অল্পতেই খুশি করা যেত, খুব সহজেই তাকে খুশি করা যেত।
তারপর তিনি এর সাথে অনেক কিছু স্বীকার করে নিচ্ছেন, অ্যাডমিটস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট। কে অ্যাডমিট করছেন? অ্যাডমিট মানে স্বীকার করা, ভর্তি করার অর্থে কিন্তু নয়। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। তাহলে আমাদের ডাচেসের কিন্তু তিনি প্রশংসাও করছেন। বুঝতে পারছো? তিনি কি কি স্বীকার করলেন? যে আমাদের ডাচেস তার চলার পথে যা কিছুই আসুক না কেন, ঠিক আছে, মানে যদি কেউ গিফট দেয়, ছোটখাটো গিফট দিয়ে দিল, তাকে তিনি কিন্তু প্রশংসা করতেন, ঠিক আছে, এবং এবং তারপরে প্রশংসার পরে তার সঙ্গে একটু হাসি দিয়ে দিতেন। এরকম ছিলেন আমাদের ডাচেস। তো যে কেউ তার সঙ্গে দেখা করতে আসতো না কেন, যে কেউ তাকে গিফট দিত না কেন, তার সঙ্গে আমাদের ডাচেস কিন্তু হাসি খুশিতে ছিলেন। হ্যাঁ, এবং প্রতিদানে তিনি রিটার্ন ব্লাশ দিয়ে দিতেন। হুম। কিন্তু এরকম অনেক দিন চলতে থাকে। আমাদের ডিউক এই বিষয়টা কিন্তু সহ্য করতে পারছিলেন না, যে তার ওয়াইফ তার মনের মতো করে চলছে না, তার মনের মতো করে না চলে নিজের খেয়াল খুশিতে চলাফেরা করছে, অন্যদের সঙ্গে হাসি খুশিতে চলাফেরা করছে, এটা কিন্তু তার সহ্য হচ্ছিল না, সহ্য হচ্ছিল না। ওকে, বোর ফর সাম টাইম, তবুও বলবন সহ্য করলো কিছুদিন, কিছু সময় তিনি সহ্য করলেন। ওকে, কিন্তু তার এই আচরণকে যে পরিবর্তন করবে, সেটা কিন্তু আমাদের ডিউক অ্যালফানজো তাকে কিন্তু জানালেন না। ওকে, নট ট্রাই টু চেক হার বিহেভিয়ার, তার আচরণকে পরিবর্তন করার জন্য চেষ্টাও করলেন না। কেন? কেন পরিবর্তনের চেষ্টা করলেন না? উনি হচ্ছেন সম্রাট। উনি যদি তার ওয়াইফকে মানে ডাচেসকে যদি কিছু বলতে যায়, তবে তার আত্মসম্মানে লাগে, তার মর্যাদায় হানি হয়। তাই জন্য তিনি কিন্তু বললেন না। ওকে, দ্যাট ওয়াজ দ্য বিলো হিজ ডিগনিটি। ওকে, এবার কি হলো? এই জিনিসগুলো চলতে থাকলো, আমাদের ডিও ক্যালফ্যানজি সহ্য করতে পারছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। এই দিন চলতে চলতে সেটা কি হয়ে যায়? এই জিনিসটা একদম চরমে গিয়ে পৌঁছায়। দ্যাট থিংস ওয়েন্ট টু এক্সট্রিম কন্ডিশন। ওকে, এবার এতে করে কি হয়? ফর দিস দ্য ডিউক গ্রিউ অ্যাংরি অ্যান্ড গেভ কমান্ডস। মানে হচ্ছে গিয়ে, এতে করে আমাদের রাজা মানে আমাদের ডিউক অ্যালফানজো প্রচন্ড রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়। তারপরে উনি দণ্ডাদেশ দেন, মানে আদেশ করে দিলেন কি, যে এনার এই দোষারোপ গুলো হয়েছে, তিনি এই দোষগুলো করেছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এইভাবেই তিনি আদেশ করলেন। এবার কি হলো? এরকম করতে করতে আদেশ দিয়ে দিলেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেল। এখন বর্তমানে তার এই ছবিটা তার সামনে, আমরা তার মৃত্যুদণ্ড দেওয়ার পরে যে ঘটনা, তারপরে এটা ছবি হয়ে দাঁড়িয়ে আছে। কে? ডাচেস। এবার কি হলো? এবার তিনি কাকে বুঝাচ্ছিলেন এই কথাগুলো? কাউন্টের যে এনভয় আছে, যে দূত আছে, তাকে কথাগুলো বলছিলেন। দুজনেই উঠে দাঁড়ালেন যখন বলা শেষ হলো। হুম, ঘটনাগুলো বলা শেষ হলো, দুজনেই উঠে দাঁড়ালেন। ওকে, দাঁড়ানোর পরেই এবার বলা শুরু করছেন এনভয়, যে কাউন্টের এনভয় যে এসেছেন আমাদের ডিউকের কাছে। উনি কি জন্য এসেছেন? উনি এসেছেন যে কাউন্টের মানে যে জমিদার, সেই জমিদারের একটা সুন্দর মেয়ে আছে, তার সঙ্গে আমাদের ডিউকের বিয়ে দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আলোচনা করতে। ওকে, এবং এতে করে আমাদের ডিউক অ্যালফানজো কিন্তু সম্মতি জানিয়েছে, এবং কি বলেছে, এবং জানিয়েছে যে হ্যাঁ, তার মূল লক্ষ্য হলো, ওকে, দ্য ডিউক ইনফর্মস হিম দ্য মেন গোল of his is a fair, okay, count's daughter, count's sweet and fair daughter. ওকে, তাহলে ডিউকের লক্ষ্যটা কি ছিল? যেহেতু ডাচেস চলে গেছে, এখন তার জায়গাটা অন্য কাউকে দেবে। কাকে দেবে? কাউন্টের যে সুন্দর মেয়ে আছে তাকে দেবে। ওকে,
এবার কি হলো, এই কথা বলতে বলতে ডিউক আলতো করে মৃদুভাবে আরেকটা কথা এর সঙ্গে তুলে দেয়। কি কথা তুলে দেয়? ডিউক কিন্তু এবার একটা ভালো মাপের যে পণ পাবে, সেই পণের কথা কিন্তু জানিয়ে দেয় যে হ্যাঁ, বিয়ে যদি হয় মেয়ে তো আসবে, আমরা কি হবে, তার সঙ্গে ভালো কিছু যদি পাওয়া যায় সেই অর্থে। এবার এই আলোচনাগুলো হওয়ার পরে এরা দুজনেই, মানে ডিউক আলফানজো আর অ্যান এনভয় অফ কাউন্ট, এরা দুজনে কি করে, সেখান থেকে নেমে যায়। ওকে, এবার কি হলো, সেখান থেকে নেমে গিয়ে আমাদের ডিউক এনভয়কে, কাউন্টি এনভয়কে কি দেখান, shows the emissary, it's a bronze statue of Neptune. ওকে, সেখানে গিয়ে সে কিন্তু একটা ওই নেপচুন দেখায়, সেটা হচ্ছে গিয়ে কিসের, সমুদ্রের নেপচুনের মতোই, ঠিক আছে, সমুদ্র ঘটকে নিয়ন্ত্রণরত নেপচুনের একটা ব্রোঞ্জের মূর্তি দেখায়। ওকে, এবং এই মূর্তিটা দেখিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। সেই কি ছিল বার্তাটা, সেই বার্তাটা ছিল কিন্তু আমাদের ডিউকের। কি বার্তাটা ছিল সেটা আমাদের কিন্তু জানতে হবে। ওকে, আসলে তিনি এর মাধ্যমে কি বলতে চাইছেন, নেপচুনের মতেও তিনি তার শেষ ডাচেসকে নিয়ন্ত্রণ করতেন, আর পরবর্তীকালে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ এমন কাজ করলে তিনি কিন্তু এইভাবেই নিয়ন্ত্রণ করবেন। মানে এই সম্পূর্ণ কবিতাটার মধ্য দিয়ে একটা জিনিস প্রকাশ পেয়েছে, তখনকার দিনে এই মেয়েরা ছিল জিনিসপত্রের মতো, মানে তাদেরকে হয়তো বাজার থেকে কিনে আনলাম, ব্যবহার করলাম, প্রয়োজন নেই, ধ্বংস করে দিলাম, এরকম এই বার্তাটা কিন্তু দিয়ে দিল। ওকে, এই লাস্ট ডাচেসের মধ্য দিয়ে, কবিতাটির মধ্য দিয়ে অনেক কিছু বার্তা পাওয়া যায়, আমরা পরবর্তী কিছু প্রশ্ন উত্তরে সেগুলো আমরা জানবো। তো মূল বিষয় একটাই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম মাই লাস্ট ডাচেসের সাবস্টেন্সটা কতটুকু বা কি। এরপরে আমরা কবিতা নিয়ে একটু আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।